ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকে যে জিনিসটা আমরা পড়বো সেটা অ্যাকচুয়ালি কন্টিনিউয়েশন অফ দ্য প্রিভিয়াস ক্লাসে আমরা 3টে পয়েন্ট পড়েছিলাম আন্ডার ভাউচিং অফ পেমেন্টস। টুডে উই শ্যাল কমপ্লিট দ্য রেস্ট 4। ওকে, তাইলে আমাদের ভাউচিংয়ের পার্টটা কমপ্লিট হয়ে যাবে। সো হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট উই আর গোয়িং টু স্টাডি ইন দিস ভিডিও? সেটা হলো অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস। You must be aware of what advertisements are. অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারে বেশি কিছু বলার নেই, ঠিক আছে? কিন্তু যখন তুমি অ্যাজ অ্যান অডিটর যাচ্ছ সেখানে অডিট করার জন্য কোনো একটা কোম্পানিতে, আর সে যদি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস করে থাকে, কি করে তুমি সেটা যাচাই করবে? কি করে সেটাকে তুমি তার ভ্যালিডিটিটা বের করার চেষ্টা করবে? ওকে, সো সেটা নিয়ে আজকে আমাদের ডিসকাশন এখান থেকে শুরু হলো। ফার্স্ট অফ অল, তোমার মাথায় যে প্রশ্নটা আসবে সেটা হলো ডকুমেন্টসগুলো আমার কি কি দরকার, তাই তো? দেখো, অ্যাডভার্টাইজিং কিন্তু এক ধরনের সার্ভিস দেওয়া, ঠিক আছে? তো যে কোনো সার্ভিস হোক বা তুমি যে কোনো একটা গুডস কেনা বেচা যদি করো, কোনো না কোনো জায়গায় একটা পার্টিকুলার ডকুমেন্ট কিছু থাকে। দেখো, অ্যাডভার্টাইজমেন্টের জন্য কিন্তু তোমার একটা এজেন্সির সাথে কন্ট্যাক্ট করতে হয়। সেই এজেন্সির সাথে তোমাকে কিন্তু একটা কন্ট্রাক্ট বানাতে হয়, ঠিক আছে? তো হয়ে গেল। দেখো, এবার অ্যাডটা কার দরকার? তোমার সেই কোম্পানি, তোমার ক্লায়েন্ট, তুমি যেখানে অডিট করতে গেছো, তো কোম্পানির তরফ থেকে কন্ট্রাক্টের সাইন থাকে, এজেন্সির তরফ থেকেও কন্ট্রাক্টের সাইন থাকবে। আর এমন তো না যে কন্ট্রাক্টের পেপার খালি কোম্পানির কাছেই থাকবে, কন্ট্রাক্টের পেপার এজেন্সির কাছেও থাকবে। তো জেনারেলি তোমাকে সেই কন্ট্রাক্টের পেপারটা লাগবে, ঠিক আছে? তো ফার্স্ট আমাদের কি কন্ট্রাক্ট পেপারস লাগবে, ঠিক আছে? তারপরে অ্যাজ অ্যান্ড ওয়েন এক্সপেন্ডিচার অ্যারাইজ হচ্ছে, তখন কিন্তু এজেন্সিটা কিছু বিলস ইস্যু করতে থাকবে এক্সপেন্সেসের জন্য। সেই বিলসগুলো আমাদের দরকার। তারপরে অবশ্যই তোমার এন্ট্রিগুলো কোথায় হচ্ছে, এই খরচাগুলো কোথায় লিখছো তুমি? ক্যাশবুকে লেখা হচ্ছে, তো ক্যাশবুক আমার আরেকটা আইটেম। ওকে, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট আমরা লেজার করেছিলাম ক্লাস 11-এ, তো সেই লেজারটা আমি চেক করব, বা লেজারের বইটাকে আমি চেক করব। তারপর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো, যে কোনো কোম্পানি তো আর নিজের একজন এমপ্লয়ের ইচ্ছে হলো সে গিয়ে অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে অ্যাডভার্টাইজমেন্ট বানিয়ে এলো, এরকম তো হয় না, ঠিক আছে? থিংস মুভ মাচ মোর প্রফেশনালি আউট দেয়ার। তো সেখানে কি হয়, সেখানে কেউ একজন এই সম্পূর্ণ জিনিসটাকে অথরাইজ করে। ক্লিয়ার? তার মানে একটা পার্টিকুলার লেটার থাকবে যেখানে যার নিয়ন্ত্রণে আছে, যার কন্ট্রোলে আছে, যে এটার পাওয়ারে আছে, সে সেই লেটারের মাধ্যমে অ্যালাউ করছে এক্সপেন্ডিচারটা হওয়ার জন্য। সেই অথরাইজেশন লেটারটাও কিন্তু কালেক্ট করতে হবে। এটা তো হলো ডকুমেন্টস। এবার তুমি ধরো এগুলো পেয়ে গেলে, হাউ আর ইউ গোয়িং টু প্রসিড নাও? কি করে তুমি প্রসিড করবে সেটা হলো বড় প্রশ্ন। ওকে, তো এবার দেখো প্রসিডিওর, বা তোমাকে কি কি করতে হবে, ঠিক আছে? এবার দেখো, সব থেকে আগে এই লেটারটা যেটা বের করলে সেটা জেনুইন কিনা সেটা তোমাকে যাচাই করতে হবে। অথরাইজেশন লেটার, এই যে এই লেটারটা যে কেউ ইস্যু করে দেয়নি। লেটার কি, তুমি যেভাবে ইচ্ছা তুমি লিখে নিতে পারো। তুমি যদি একজনের লেখার স্টাইল জানো, তুমি ইজিলি সেটাকে কপি করতে পারো। এবার সেটার জেনুইন ম্যাটারটাকে তোমার খোঁজ করতে হবে, সেটা তোমার টাস্ক, ঠিক আছে? সেটা ভ্যালিড কিনা, সেটার মধ্যে প্রপার পার্সনের সিগনেচার আছে কিনা, ঠিক আছে? সেগুলো কিন্তু তোমাকে যাচাই করে বের করতে হবে, ঠিক আছে? আর সেম এটার রেসপেক্টে তোমার কিন্তু কন্ট্রাক্টটাকেও তখন দেখতে হবে, কারণ কি এটা না থাকলে কন্ট্রাক্টটা হওয়া উচিত না, এটা থাকলে নিশ্চয়ই কন্ট্রাক্টটা থাকবে, ঠিক আছে? নেক্সট কি করতে পারো? আফটার ইউ হ্যাভ অ্যাসার্টেইনড দিস, ঠিক আছে, এবার তোমাকে দেখতে হবে কি অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা।
ঠিক আছে। AS-26 অনুযায়ী, যেখানে নাকি অ্যাকাউন্টিং ফর ইনট্যাঞ্জিবল অ্যাসেটস বলা হচ্ছে, সেই বছরে পুরো এক্সপেন্ডিচারটা কিন্তু লিখে দিতে হবে। ঠিক আছে, বছরের পুরো এক্সপেন্ডিচারটা কিন্তু আমাকে লিখতে হবে, টোটাল যেটা আছে। ঠিক আছে, সেটা AS-26 অনুযায়ী ফলো করে কি তারা ঠিক অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা দিয়েছে বুকস অফ অ্যাকাউন্টসে, সেটা কিন্তু আমাদের দেখতে হবে। ওকে, লেটস মুভ অ্যাহেড। তারপর কি করা যাবে? ঠিক আছে, এবার দেখো, অ্যাডভার্টাইজমেন্ট তো অনেকভাবে হয়। তোমার প্যাম্ফলেটে হয়, রেডিওতে হয়, টেলিভিশনে হয়, ম্যাগাজিনে হয়, নিউজ পেপারে হয়। এবার তোমাকে প্রশ্ন করতে হবে থার্ড ম্যাটারটা নিয়ে, সেটা হলো কি মিডিয়া। কোন কোন জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে? ঠিক আছে, যে যে নামগুলো বললাম, নিউজ পেপার, তারপর ম্যাগাজিন, টেলিভিশন, রেডিও, আরও অনেকগুলো থাকতে পারে। এবার প্রত্যেকটা ডিটেলস তোমার কালেক্ট করতে হবে, আর কত অ্যামাউন্ট প্রত্যেকটার পেছনে খরচা করা হয়েছে সেগুলো কিন্তু তোমাকে কালেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি ক্লিয়ার ভিউ পাবে যে অ্যাডভার্টাইজমেন্টটা অ্যাডভার্টাইজমেন্টের যে টোটাল এক্সপেন্ডিচারটা সেটা কীভাবে বিভিন্ন জায়গায় স্প্রেড আউট হয়ে আছে। ঠিক আছে, প্রত্যেকটা থেকে এটা আর বলা দরকার নেই যে প্রত্যেকটা থেকে তোমার আলাদা আলাদা তুমি বিল পাবে, অনেক ডকুমেন্ট পাবে, যেটা দিয়ে তুমি ক্রস ভেরিফাই করতে পারবে। ক্লিয়ার? এবার দেখো নেক্সট কি করা যেতে পারে। এই যে এজেন্সি ও যে বিলগুলো ইস্যু করলো, অনেক সময় কি হতে পারে, অনেক সময় সে ডিসকাউন্ট দিতে পারে। হয়তো কন্ট্রাক্টে একটা অ্যামাউন্ট লেখা আছে, কিন্তু সে ওটা থেকে একটু কমিয়ে রাখলো। সেই যে ডিসকাউন্টটা যে দিল সেটা জেনুইন কিনা সেটা তোমাকে কিন্তু খোঁজ করতে হবে। কি করে খোঁজ করবে? এই যে বিলটা ইস্যু করা হয়েছে সেটা অরিজিনালি কি সত্যিকারে এজেন্সি পাঠিয়েছে? কারণ কি এজেন্সি পাঠালে নিশ্চয়ই এজেন্সির কাছে কোনো একটা ডকুমেন্ট থাকবে যেটা তোমার এই কোম্পানির কাছে আছে, তো দুটো ম্যাচ করতে হবে তখন তোমাকে। ক্লিয়ার? নেক্সট আর কি করা যেতে পারে? এই যে বিলের যে পেমেন্টটা হয়েছে, এই পেমেন্টটা ক্যাশবুক এবং পাসবুকে অবশ্যই এটা ইনফরমেশন থাকবে, সেটাকেও তোমার ম্যাচ করে দেখতে হবে। ক্লিয়ার? তারপর দেখো আরেকটা কেস, যেখানে তোমার আউটস্ট্যান্ডিং কিছু এক্সপেন্সেস রয়ে গেল। ঠিক আছে, এখন আউটস্ট্যান্ডিং এক্সপেন্স যদি হয় সেটা অবশ্যই তোমার লায়াবিলিটি। তো এই যে লায়াবিলিটিগুলোকে সেইটা কি প্রপারলি ব্যালেন্স শিটে মেনশন করা আছে বা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে প্রপার এরিয়াতে প্রপার জায়গায় কি সেটা মেনশন করা আছে কিনা সেটা কিন্তু তোমাকে চেক করতে হবে। ক্লিয়ার? এবার চলো পরের পয়েন্টটাতে যাচ্ছি। ট্রাভেলিং এক্সপেন্সেস। ঠিক আছে, এবার দেখো অনেক সময় বিভিন্ন বিজনেস মিটিংয়ের জন্য বিভিন্ন জায়গায় অফিসার্সদেরকে যেতে হয় বা এমপ্লয়িজদের যেতে হয়। সেটার খরচা তো আর নিজেরা বেয়ার করবে না, সেটার খরচা তো তোমার কোম্পানি বেয়ার করছে। এবার সেই রিলেটেড এক্সপেন্সেসগুলোকে তুমি কি করে ভাউচিং করবে অ্যাজ এন অডিটর? ঠিক আছে, এগেইন সব থেকে আগে কি কি ডকুমেন্টসগুলো আমার দরকার হতে পারে। ওকে, সব থেকে আগে দেখো, যেই এমপ্লয়িকে তুমি পাঠাচ্ছ ওর নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে। ঠিক আছে, তো সেই এমপ্লয় অ্যাকাউন্ট কেন, এটা পেছনে লজিক্যাল রিজনিংটা এক্স্যাক্টলি কি? সিম্পলভাবে ভেবে দেখো, তুমি একজন এমপ্লয়িকে পাঠাচ্ছ, ওর হাতে টাকা দিচ্ছ,
তো অবশ্যই সেটা তুমি হিসাব রাখবে না, সেটা হিসাব রাখতে গেলে টাকা যাকে দিয়েছো তার নামটা অবশ্যই আসবে। তো হয়ে গেল ওর নামে অ্যাকাউন্ট একটা তৈরি, ঠিক আছে? তো ওর নামে যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা তোমার দরকার, ক্লিয়ার? তারপর তোমার দেখতে হবে সেই বিজনেস কিছু রুলস থাকে রিলেটেড টু ট্রাভেলিং। এমন তো না একটা এমপ্লয়ি বিজনেস ট্রিপে গেল, সে যা ইচ্ছে করে এসে অ্যাস্ট্রোনমিক্যাল ফিগার দেখিয়ে দিল যে এটা আমার ট্রিপের খরচা। অবশ্যই এটাকে তো অ্যাভয়েড করবে, ঠিক আছে? আবার সব বিজনেস পারপাসে, ধরো তুমি এইখান থেকে পাশের বাড়ি যাচ্ছ, তার জন্য তুমি যদি বিজনেসের কাজেই হোক না কেন, তুমি যদি তার জন্য খরচা চাও, সেটাও লজিক্যাল না? তো নিশ্চয়ই কিছু গাইডলাইন্স থাকবে, সেই গাইডলাইন্সগুলোকে কিন্তু বিজনেস রুলসে লেখা হয়, ঠিক আছে? সেই জিনিসটা কিন্তু তোমাকে নিতে হবে। এটাকে উল্টো এইভাবে লিখে দিই, বিজনেস ট্রাভেল রুলস, ঠিক আছে? নেক্সট, যখন ট্রাভেল করা হয়েছে, ফ্লাইটে ট্রাভেল করলে বোর্ডিং পাস, তারপরে ফ্লাইট টিকিট থাকবে, আর বিভিন্ন মোড অফ ট্রান্সপোর্টেশনও বিভিন্নভাবে ডকুমেন্টেশন থাকবে। তো জেনারেলি ওগুলোকে ভাউচার্স বলে কনসিডার করা হোক এখানে। সেই ভাউচার্সগুলো ট্রাভেল ভাউচার্স, সেই ট্রাভেল ভাউচার্সগুলো কিন্তু দরকার, ওকে? আরও কয়েকটা থাকতে পারে, যাই হোক ওগুলো অত ইম্পর্ট্যান্ট না, ঠিক আছে? যেমন ক্যাশ বই এক্সেট্রা, এগুলো জানা জিনিস। এবার দেখো, তুমি ডকুমেন্টগুলো তো কালেক্ট করে নিলে, এবার করবে কি করে ভাউচিংটা? দেখো, ফার্স্ট জিনিস তোমাকে দেখতে হবে ম্যানেজমেন্ট, ঠিক আছে? ম্যানেজমেন্টের দিক থেকে দেখতে হবে। ম্যানেজমেন্ট তো এমন না যে সব এক্সপেন্সেসগুলোই বের করে নেবে, যাই ট্রাভেলিংয়ের কস্ট আসবে। কেউ একজন নিজের ফ্যামিলি ট্রিপে গেলে ওটাকে বিজনেস ট্রিপ বলে ম্যানেজমেন্ট থেকে তো টাকা নিয়ে নিতে পারবে না, ঠিক আছে? তো অবশ্যই এই ব্যাপারে ম্যানেজমেন্ট কিছু স্পেসিফাই করে রাখবে, সেই জিনিসগুলো কিন্তু তোমাকে বের করতে হবে, ঠিক আছে? ম্যানেজমেন্ট যে বলেছে বিজনেস ট্রিপের জন্যই খালি টাকা দেবে, সেই বিজনেস ট্রিপগুলো কোনগুলো, কি করে ডিফাইন করবে সেটা বিজনেস ট্রিপ? কে পাবে, কোন এমপ্লয়ি পাবে, সব এমপ্লয়ি কি পাবে, সব এমপ্লয়িকে কি পাঠানো হবে? নিশ্চয়ই কিছু স্পেসিফিকেশনস দেওয়া আছে, সেই জিনিসটা কিন্তু তোমাকে বের করতে হবে। নেক্সট, যে ট্রাভেল করছে ওর কি প্রপার অথরাইজেশন আছে বিজনেস ট্রিপে ট্রাভেল করার, সেটা দেখতে হবে, ওকে? কোনো কোম্পানির বিহাফে কেউ কিন্তু অথরাইজেশন ছাড়া যেতে পারে না, ক্লিয়ার? তো এখানে আমার দেখতে হবে যে ট্রাভেল করছে বিজনেস পারপাসের জন্য, তার কি প্রপার অথরাইজেশন আছে কি না, ওকে? নেক্সট টাস্কটা কি, যেই এক্সপেন্সেসটা হয়েছে সেটা কি লিমিটের মধ্যে কিনা, ঠিক আছে? যে লিমিটটা অলরেডি স্পেসিফাই করা হয়েছে আগে। ম্যানেজমেন্ট তো বলে দেবে, একটা ওদের তো আন্দাজে থাকবে যে আচ্ছা এখান থেকে দিল্লি যাচ্ছে, দিল্লি গেলে তাহলে ওর টোটাল এক্সপেন্সেস কত হতে পারে, একটা আইডিয়া তো থাকবে। তো সেটার মধ্যে এক্সপেন্সেস হয়েছে না সেটার বাইরে এক্সপেন্সেস হয়েছে, সেটা তখন তোমাকে দেখতে হবে। সেটার ভেতরে হলো তো ওয়েল অ্যান্ড ফাইন, কোনো প্রবলেম নেই, কিন্তু ওটার বাইরে যদি হয় তো অবশ্যই কিছু প্রশ্ন অ্যারাইজ করছে যে কেন হলো সেটা, তো সেটা তোমাকে তখন দেখতে হবে অ্যাজ অ্যান অডিটর, ঠিক আছে? আবার অনেক সময় অ্যাব্রড ট্রাভেল করতে হয় বিকজ অফ বিজনেস, ঠিক আছে? আর যেই তুমি বিদেশে যাচ্ছ তখনই তোমার ফরেন কারেন্সিস দরকার। তোমার ভারতের টাকা দিয়ে তো সেখানে চালাতে পারবে না, এই কারেন্সিটা কোথা থেকে পাবে? বিভিন্ন এক্সচেঞ্জ কাউন্টার আছে, সেখান থেকে তুমি ভারতীয় টাকা দিয়ে বিদেশি মুদ্রা নিতে পারো।
আবার অনেক সময় এই এক্সচেঞ্জের জন্য আরবিআই এর পারমিশন দরকার হয়। তো যদি এরকম কেস থাকে যে আরবিআই এর পারমিশন নেওয়া হয়েছে, তো সেই পারমিশনটা দেখাতে হবে তখন, ঠিক আছে। আর তখন কিন্তু তোমার পার্ট 3 অফ শিডিউল 3 টু কোম্পানিজ অ্যাক্ট 2013 অনুযায়ী যে প্রভিশনাল ডিসক্লোজার দরকার সেটা কিন্তু ডিসক্লোজ করতে হবে তোমার স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে বা তোমার সেই ফিনান্সিয়াল অ্যাকাউন্টসে, ঠিক আছে। এবার দেখো আরেকটা কেস হতে পারে যেখানে তুমি যে ট্রাভেল করছে ওকে তুমি অ্যাডভান্স কিছু দিয়ে দিলে আগে, ও তো আর সবসময় তো পসিবল হবে না। ইফ ইউ আর সেন্ডিং সামওয়ান দ্যাট হি উইল স্পেন্ড অল দ্য মানি ফ্রম হিজ ওন পকেট, ওকে, সো দেয়ার ক্যান বি চান্সেস ওয়ার you are sending an employee of your company and you are also giving that employee some advance payment, আগে থেকে টাকা দিয়ে দিচ্ছ। তো যখন তুমি ওর একটা অ্যাকাউন্ট খুলবে নিশ্চয়ই একটা ব্যালেন্স তৈরি হয়ে যাচ্ছে সেখানে, ওকে আগে টাকা দেওয়া হয়েছে, ও ফিরে আসলো, ভাউচার দেখালো, ভাউচার দেখানোর পরে তুমি এসব অ্যাডজাস্টমেন্ট করলে। এবার দেখো অ্যাডজাস্টমেন্ট যখন করছো, যেটা ইনিশিয়ালি তুমি এন্ট্রি করেছো সেটা থেকে আস্তে আস্তে ডিডাক্ট করতে হবে। তো সেই যে সব ক্যালকুলেশনগুলো, ডেবিট ক্রেডিট এন্ট্রিগুলো, এবং ডেবিট ব্যালেন্স রিডিউস হয়ে যাচ্ছে, ক্রেডিট এন্ট্রি হচ্ছে, সেগুলো কিন্তু তখন তোমাকে ভালো করে দেখতে হবে। কারণ কি, সে লোকটা এখন ফিরে এসেছে, অ্যাডভান্স দেওয়া হয়েছিল, কতটা অ্যাডভান্স থেকে ইউজ করেছে, কতটা নিজের পকেট থেকে পরবর্তীকালে রেখেছে, তারপরে কতটা অ্যামাউন্ট অফ ভাউচার সে দেখিয়েছে, তারপরে সেটা রিইম্বার্সমেন্ট করা হয়েছে না তার কাছ থেকে টাকাটা পাওয়া হয়েছে, এগুলো কিন্তু সব ট্রিটমেন্টগুলো তোমার অ্যাকাউন্টিং বুকসে থাকে, সেগুলো তখন তোমাকে যাচাই করতে হবে, ওকে। সেগুলো খুব ভালো করে কিন্তু অবজার্ভ করতে হবে, আর এইভাবেই তুমি সেটা কমপ্লিট করতে পারবে। নেক্সট আসছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। অবশ্যই এক্সপেন্ডিচার, ঠিক আছে। আশা করি নামটা আগেও শুনেছো। আর আগেই বলে দেই যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর টু ডিফারেন্ট থিংস। নট অল রিসার্চেস এন্ড আপ বিং এ ডেভেলপমেন্ট, ঠিক আছে। There can be 1000 research but there can be only one development, okay. So research and development, they are both different concepts, কিন্তু দুটোকে একসাথে রাখা হয় কেন? কারণ কি রিসার্চের ফলেই ডেভেলপমেন্ট হয়, ওকে। এবার উইথ দিস কনসেপ্ট ইন মাইন্ড, প্রথম প্রশ্ন যেটা আমাদের মাথায় আসা দরকার সেটা হলো হোয়াট আর দ্য ডকুমেন্টস নিডেড, ঠিক আছে। সব থেকে প্রথমে তোমার কিন্তু বোর্ড মিটিং মিনিটস মানে ওরা যেই মিটিংয়ে যা যা ডিসকাশন হয় সেগুলোকে রেকর্ড করা হয়, তো সেই রেকর্ডটা কিন্তু তোমার দরকার, বোর্ড মিটিংয়ে মিনিটসটা দরকার। তারপর রিসার্চ ডাইরেক্টরেট রিকমেন্ডেশন, এই কথার অর্থ কি দেখে তোমার হচ্ছে অনেক বড়, সিম্পল ভাবে ভাবো। এখানে বোর্ড অফ ডাইরেক্টরসরা ডিসিশন নিচ্ছে, কিন্তু ওরা কি ল্যাবে বসে রিসার্চ করবে? নট নেসেসারি। ল্যাবের আরেকজন হেড থাকবে, জাস্ট ফর এক্সাম্পল, ঠিক আছে। তো এবার ও যেটা রেকমেন্ড করবে সেটা নিয়ে ওরা ডিসকাশন করবে, তারপরে সেটাকে অ্যালাউ করবে, তারপরেই ও রিসার্চটা কন্ডাক্ট করতে পারবে। তো সিম্পলভাবে রিসার্চ ডাইরেক্টরেট রিকমেন্ডেশন মানে ওই ল্যাব থেকে যে রিকমেন্ডেশনটা এলো, আর বোর্ড মিটিং মিনিটস মানে বোর্ডের যেই ডিসিশনটা নেওয়া হলো, ওকে। নেক্সট, লেটার অফ অ্যাপ্রুভাল। এই লেটার অফ অ্যাপ্রুভালের মানেটা কি? সিম্পল কথা, দেখো এখান থেকে আমি দুটো জিনিস বলবো। একটা হবে লেটার অফ অ্যাপ্রুভাল ফর রিসার্চ
ঠিক আছে, আরেকটা হবে ফান্ড। রিসার্চ যে অ্যালাউ করছে তার জন্য একটা লেটার থাকবে, আর রিসার্চটা কন্ডাক্ট করার জন্য যে ফান্ডটা দরকার তার জন্য একটা কিন্তু লেটার থাকবে। ওকে, সো এগুলো তোমার বেসিক্যালি দরকার, মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো। তারপরে তো আরও আছে ক্যাশ বুক এসব অনেক কিছুই আছে। এবার তুমি করবে কি, ঠিক আছে, কি করে তুমি প্রসিড করবে? দেখো, সব থেকে আগে কিন্তু তোমাকে অবজেক্টিভ অফ দ্য ফার্ম কনসিডার করতে হবে। ঠিক আছে, ভাবো একটা ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি, সে কি কোনো দিন ফুটবল খেলা বা ক্রিকেট খেলা নিয়ে সে রিসার্চ করবে? কোনো দরকার আছে? বা কোনো একটা গাড়ির ইন্ডাস্ট্রি, গাড়ির একটা কোম্পানি, সে কি কোনো দিন অ্যাগ্রিকালচার, খেতিবাড়ি নিয়ে সে রিসার্চ করবে? কোনো দরকার আছে তার? সেটা তো তার অবজেক্টিভের বাইরে। তো এবার আমার দেখতে হবে যে কোম্পানির যে অবজেক্টিভটা আছে আর যে রিসার্চটা ওরা আন্ডারটেক করলো, the research that they have undertaken and the objective are in alignment। ঠিক আছে, ইনফ্যাক্ট এই রিসার্চটা অবজেক্টিভটাকে ফুলফিল করতে সাহায্য করছে। এইটাই কি কেসটা? এটা কিন্তু অ্যাজ এ অডিটর তোমাকে আইডেন্টিফাই করতে হবে, এটা তোমার টাস্ক। ঠিক আছে, তো ফার্স্ট জিনিসটা কি, অবজেক্টিভটা দেখতে হবে, রিসার্চটা দেখতে হবে। রিসার্চটা কিভাবে অবজেক্টিভটাকে ফুলফিল করছে তার জন্য তোমাকে কোয়েশ্চেন রেজ করতে হবে, তোমাকে আনসার গ্যাদার করতে হবে। তুমি যদি স্যাটিসফাই হও, ওয়েল অ্যান্ড ফাইন। ঠিক আছে, সিম্পল কথা, রিসার্চের লজিকটা কি অ্যান্ড হাউ ইজ ইট হেল্পিং টু অ্যাটেইন দ্য অবজেক্টিভ অফ দ্য কোম্পানি, সেটা দেখতে হবে। নেক্সট, এই রিসার্চের ট্রিটমেন্ট আর ডেভেলপমেন্টের ট্রিটমেন্ট কিন্তু আলাদা। যেহেতু দুটো আলাদা টার্ম, দুটো ট্রিটমেন্ট কিন্তু অ্যাকাউন্টসে আলাদা হয়। রিসার্চকে জেনারেলি কোথায় দেখানো হয়? পিএল স্টেটমেন্ট। রিসার্চের পেছনে যা যা খরচা হচ্ছে পিএল স্টেটমেন্টে, কিন্তু যখন এটা ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে সেটাকে কিন্তু ক্যাপিটালাইজ করে নেওয়া হয়। এবার ক্যাপিটালাইজ করে নেওয়ার পরে আরেকটা স্টেপ আসছে, সেটা হলো অ্যামোর্টাইজেশন। এবার আমাকে দেখতে হবে যে এইভাবেই কি ট্রিটমেন্ট করা হয়েছে কিনা, কারণ কি এটা কিন্তু আমার AS 26 অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 এই কথাটাই বলছে, এইভাবেই করতে হবে। ওকে, এবার নেক্সট আসো, এই যে অ্যামোর্টাইজেশন, এটা নিয়ে আমার নেক্সট পয়েন্টটা। অ্যামোর্টাইজেশনের রুলটা জেনারেলি কি, যে উইদিন 10 years ফুললি অ্যামোর্টাইজ করে নিতে হবে, আর সেইভাবেই করা হচ্ছে কি না। ঠিক আছে, ফোর্থ জিনিস, আর এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই যে রিসার্চের পেছনে যে টাকাটা ঢালা হলো আর ডেভেলপমেন্টটাকে যেটাকে ক্যাপিটালাইজ করা হলো, এটা নিশ্চয়ই একটা অ্যামাউন্ট হিসেবে লেখা আছে। সেই অ্যামাউন্টটা কি জাস্টিফায়েবল? সেটা কি কারেক্ট ভিউ দেখাচ্ছে টোটালটার, নাকি সেই অ্যামাউন্টটাকে বাড়িয়ে দেখানো হচ্ছে নাকি কমিয়ে দেখানো হচ্ছে? তো সেই জায়গায় আমাকে প্রশ্নটা কিন্তু তুলতে হবে যে এই যে অ্যামাউন্টটা যেটা আমি কনসিডার করছি ইন দ্য বুক অফ অ্যাকাউন্টস, ইজ ইট ট্রু অ্যান্ড ফেয়ার? ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। এখন এই পার্টিকুলার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য কিন্তু ট্যাক্স বেনিফিটস পাওয়া যায়। ঠিক আছে, এবার ট্যাক্স বেনিফিট যখন পাচ্ছে ওটার জন্য কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে, যেগুলো ফুলফিল করলেই তুমি সেই বেনিফিটটা কিন্তু পাবে। অ্যাজ অ্যান অডিটর তোমাকে দেখতে হবে সেই কোম্পানি যদি ট্যাক্স বেনিফিটগুলো নিয়ে থাকে তাইলে সে কি আদেও সেই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো ফুলফিল করেছে কি না।
ওকে, সেটা তোমাকে দেখতে হবে। দিস ইজ হাউ ইউ উইল কন্ডাক্ট ভাউচিং অন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। অ্যান্ড কামিং টু দ্য লাস্ট পয়েন্ট, প্রিপেড এক্সপেন্সেস। সোজা কথা, টাকা তুমি আগে দিয়ে দিয়েছো, খরচা পরে হবে। ওকে, তো এটার জন্য ডকুমেন্ট জেনারেলি এক্সট্রা কিছু ডকুমেন্ট হয় না, সেই নর্মাল ডকুমেন্টসগুলো লাইক ক্যাশ বুক, পাসবই, তারপরে যদি কোনো অ্যাগ্রিমেন্ট অনুযায়ী সেটা তুমি পেমেন্ট করো সেই অ্যাগ্রিমেন্টটা, নাথিং সাচ যেটা তুমি জানো না। ওকে, সো ডাইরেক্টলি চলে আসে এটার ভাউচিং কি করে করা হবে। অ্যাট ফার্স্ট তুমি ওদেরকে বলবে শিডিউল অফ প্রিপেড এক্সপেন্সেসটা দেখাবার জন্য। এখন তুমি হয়তো প্রশ্ন করতে পারো, স্যার শিডিউল অফ প্রিপেড এক্সপেন্সেসের মানেটা কি? সোজা কথা হলো, শিডিউল মানে রেকর্ড, ঠিক আছে? হয়তো খালি একটা কোম্পানি বা একটা প্রোডাক্টের জন্য বা একটা সার্ভিসের জন্য তুমি কনস্ট্যান্ট বেসিসে তুমি অ্যাডভান্স পেমেন্ট করে যাচ্ছ, তো সেই রেকর্ডটাকেও তুমি শিডিউল বলতে পারো। বা এরকম আরও 2, 3, 4টা আরও অনেক এরিয়া আছে যেখানে তুমি অ্যাডভান্স করো, তো সবকটা রেকর্ড একটা জায়গায় রাখতে হবে, সেটাকেই বলা হচ্ছে জেনারেলি শিডিউল অফ প্রিপেড এক্সপেন্সেস। তো এবার দেখতে হবে সেই শিডিউলটার মধ্যে কি লেখা আছে, কিভাবে লেখা আছে, কবে টাকা অ্যাডভান্সে পেমেন্ট করা হলো, ঠিক আছে? এবার সেকেন্ড জিনিস, তুমি শিডিউল অফ পেমেন্টসও তো পেয়ে গেলে, এগুলো কি অথরাইজড পেমেন্টস? কারণ কি পেমেন্টগুলোকে অথরাইজড হতে হবে। কোম্পানি কিন্তু এমনিতেই ডিসিশন নিয়ে নেয় না যে ওরা পেমেন্ট করে দেবে, অবশ্যই কোনো একটা স্যাংশন থাকে, কেউ একজন স্যাংশন দেয়, তো তখন তোমাকে দেখতে হবে সেটা কে অথরাইজ করলো, আর এটাকে কোম্পানির অথরাইজেশন অনুযায়ী এটা অ্যাডভান্সে পেমেন্ট করা হচ্ছে কিনা। ওকে, নেক্সট জিনিস যেটা তোমাকে কনসিডার করতে হবে, টাইম পিরিয়ড। দেখো, তোমার অ্যাডভান্স যে অ্যামাউন্টটা থাকবে এমন না যে সেটা আলাদা করে স্পেসিফিক্যালি খালি এক্সট্রা টাকা অ্যাডভান্সের জন্য দিয়ে দিল। এরকম হতে পারে, তোমার যদি অ্যাকাউন্টিং ইয়ারটা জানুয়ারি ডিসেম্বর হয়, ধরো তোমার ইন্স্যুরেন্স যেটা সেটা টার্ম শুরু হয়েছে জুন টু মে, তো তুমি যদি জুনে টাকা করো 1 বছরের, সে তো 5 মাসের জন্য তোমার টাকা অ্যাডভান্স হয়ে গেল, তুমি তো আলাদা করে সেটা ইচ্ছে করে অ্যাডভান্সে পেমেন্ট করতে যাওনি। তাই আমাকে টাইমটা কনসিডার করতে হবে, কবে তোমার সেই পেমেন্টটা করা হয়েছিল, সো দ্যাট ইউ ক্যান ফিগার আউট যে যেটা এই শিডিউলে লেখা আছে, যেই অ্যামাউন্টটা লেখা আছে সেটা কি ঠিক ক্যালকুলেট করে লেখা হয়েছে কি না। আর যখন তুমি সেগুলো করে নিলে তখন তোমাকে কি করতে হবে, এটাকে ভেরিফাই করতে হবে ক্যাশ বুকের সাথে, যে কোনো পেমেন্ট অবশ্যই ক্যাশ বুকে রিফ্লেক্ট করবে, সেটাকে কিন্তু ভেরিফাই করতে হবে। নেক্সট হবে, যেই অ্যাডভান্স পেমেন্টটা করেছো এটা কিন্তু অ্যাজ টাইম পাসেস বাই ওটার ভ্যালু কিন্তু রিডিউস হতে চলেছে, তাই তো? তুমি অ্যাডভান্সে পেমেন্ট করেছো, 1 মাস পরে বা 2 মাস পরে যখন ওটার তুমি অলরেডি সার্ভিস কিছু নিয়ে নিয়েছো, সেটা তো আর সেম ভ্যালুতে দেখানো যাবে না। তার মানে গ্র্যাজুয়ালি অ্যাডভান্সের অ্যামাউন্টটা ডিমিনিশ করতে থাকবে। তো এবার সেটা কিন্তু আমার বুক অফ অ্যাকাউন্টসে দেখানো উচিত। দেখো, সেম আগের এক্সাম্পলটা নেই, jan to ডিসেম্বর যদি হয় আর তুমি যদি জুনে পে করে থাকো যেটার ভ্যালিডিটি টিল মে অবধি, ধরো এখানে তো তোমার বুকস ক্লোজ হয়ে গেল। ওকে, ডিসেম্বর এখানে, জুন, মে, জুন, ঠিক আছে? এই পিরিয়ডটা, এখন তুমি যখন অডিটিং করতে গেছো, তুমি তো এক্স্যাক্টলি 31 ডিসেম্বরে গিয়ে হাজির হওনি, তুমি তো অবশ্যই নেক্সট ইয়ারে তুমি আগের বছরের, এই বছরের অডিটিং করতে গেছো, তো ততদিনে তো কিছু গ্র্যাজুয়াল ডিমিনিশ হয়েছে।
তো সেই রিডাকশনটা কি ইনক্লুড করা আছে সেখানে বইয়ে দেখানো হচ্ছে কি আলাদা করে পরবর্তীকালে? বা ধরো এখানেও তো একটা জুন আছে, এখানেও তো একটা মে আছে, হয়তো এই কন্ট্রাক্টটা অনেক আগে থেকেই চলছে, তো আগে থেকে গ্র্যাজুয়ালি ডিমিনিশ হয়ে এই জায়গায় শেষ হয়ে যাচ্ছে, তো এই জায়গায় কনস্ট্যান্টলি ডিক্রিজ করতে করতে একটা পয়েন্টে জিরো হয়ে গেছিলো, তারপরে আবার পেমেন্ট করতে হয়েছিল। সেই জিনিসগুলো যে গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে, আগের অ্যাডভান্সটা এই বছর হচ্ছে, এই বছর অ্যাডভান্সটা পরের বছর হচ্ছে, সেটা ঠিক করে ওরা করছে কিনা সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। আর লাস্ট পয়েন্ট যেটা তোমাকে চেক করতে হবে, যে কোম্পানিজ অ্যাক্ট 2013 অনুযায়ী প্রপারলি প্রিপেড এক্সপেন্সগুলো কি ডিসক্লোজ করা আছে কি না। ঠিক আছে, দিস ইজ where we end our classes and the whole topic of vouching. পরের ক্লাস থেকে ভেরিফিকেশন শুরু হবে।